হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। অনেকটাই ভালো আছি। কালকে জ্বর আসেনি আর গলা ব্যথা, বুকে যন্ত্রণা মোটামুটি কমে গেছে। আর কালকে তো রবিবার, কালকে একবার ডাক্তার দেখিয়ে আসবো। আজকে অনেকটাই সুস্থ আছি, শরীরটা কেমন ভালো আছে, তো খুব ভালো লাগছে বেশ। সকাল সকাল উঠেছি, উঠে কাজগুলো সব করেছি। আর আজকে হচ্ছে শনিবার, হ্যাঁ। বড় ছেলের আজকে স্কুল নেই, মানে পরীক্ষা চলছে তো এখন। স্যাটারডে আর সানডে ওদের ছুটি থাকে স্কুল। সোমবার আছে, সোমবার থেকে শুক্রবার অবধি ওদের পরীক্ষা আছে, আর শুক্রবারে শেষ হবে। তো পড়তে গেছে ও। আর হচ্ছে মশারিটা তুলবো, এবার টিছানাগুলো তুলবো। আমার কাজ হয়ে গেছে, বাসি কাপড় কেচে নিয়েছি। এবার এই ঘরের বিছানাটা তুলবো, ওই ঘরের আমার গুবলু সোনার বিছানাটা তুলবো, গুবলু সোনাকে তোলাবো, ওকে খাওয়াবো, আমিও খাবো, তারপর নিচে যাব। আর আজকে হচ্ছে যে মা ওই যে সেই কী বলে শীতলা মন্দিরের পালুনি করে, তো ওখানে যাবে মা আজকে উপোস করতে, পালনি করতে ওখানে যাবে। তো রান্না করব আমি। মা দেখি কখন যাবে। আর মাকে একটু ছোলা সেদ্ধ আলু চচ্চড়ি করে দেবো, মা ওখানে গিয়ে খেতে পারবে। আমি যাই না, আমি গেছিলাম অনেক কবারই গেছিলাম, এবার আর যাওয়া হবে না। মাই যাবে, মা পালনটা করে, আমি যাই মাঝে মাঝে। আগের বছর মনে হয় যাইনি, তার আগের বছর গেছিলাম। যাই হোক, চলো। আমি 8:30 বাজে এখন, হ্যাঁ 8:30 বাজে। আমি ঘরটা গুছিয়ে নিই, বিছানাটা তুলে নিই, গুবলু সোনাকে তোলাবো, খাওয়াবো, তারপর নিচে যাব। বিছানাটা তো আগে তুলে নিই। আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। আর ওই যে বললাম আর একবার চেক আপ করিয়ে আসবো ডাক্তারকে। ডাক্তার কয়েকটা টেস্ট দেবে বলেছিল, যদি না কমে তো সেই টেস্টগুলো করিয়ে নেব। তো দেখি। আর আগের থেকে বললাম বুকে যন্ত্রণাটা অনেক কমেছে, আর জ্বর নেই, জ্বরটাও আসেনি আর। আর মাথা ঘোরা, তারপরে গলা ব্যথাটা, বুক জ্বালাপোড়া করছিল, হাঁপ লাগছিল, সে হাঁপ লাগাটা একটু অল্প আছে, তবে এখনও ঠিক মতন কমেনি। আর এমনি আগের থেকে অনেকটাই কম আছে আর কি। যেভাবে আমার এত শরীর দুর্বল লাগছিল তার তুলনায় অনেক ভালো আছি। আর তার জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে সব কাজগুলো সেরে নিয়েছি। শরীর ভালো থাকলে আমার সত্যি ভালো লাগে, আর আমি কাজ করলেই ভালো থাকি। আমার ওই চুপচাপ বিছানায় শুয়ে থাকতে একদমই ভালো লাগে না। আর বড় ছেলের আজকে তো ছুটি আছে, শনিবার, কারণ ওদের শনি রবি ছুটি থাকে। ওর পরীক্ষা চলছে, সামনে শুক্রবারে পরীক্ষাটা শেষ হবে। দেখি, ভাবছি পরীক্ষা শেষ হয়ে গেলে ঘুরতে যাব এক জায়গায়, আমার দিদির বাড়িতে যাব ভাবছি। কারণ বছরে একবার ঘুরতে না গেলেও হয় না, একটু মনটাও ভালো থাকবে, তাই না বলো তো? বছরে একবার ঘুরতে যাওয়াটা খুব দরকার। তবে বিয়েবাড়ি গেছিলাম 2-4 দিন, তখন ছুটি পেয়েছিলাম। তবে ভাবছি পরীক্ষা শেষ হয়ে গেলে যাব। তো আবার বড় ছেলে বলছে, মা পরীক্ষা শেষ হয়ে গেলে আমি কোথাও ঘুরতে যাব না। ওই এক ছেলে হয়েছে, মানে বাড়িতে কম্পিউটার আছে, কম্পিউটার খাটবে। তো আমি বলছি ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই থাকবি, তাহলে আমি যাব। কিন্তু বলছে যে তুমি গেলে আমি তো মানে ইন্টারনেটটা শেয়ারটা পাবে না ফোনে, এবার কম্পিউটার দেখতে পারবে না, কম্পিউটারে ইন্টারনেট লাগে। তাই জন্য বলছে তোমাকেও যেতে হবে না। তাহলে চিন্তা করো, ও যাবে না, তাহলে আমিও কি যেতে পারবো না? হ্যাঁ বলো। আমি বলছি কয়দিনের জন্য অন্তত ঘুরতে তো দিবি আমাকে। আমারও তো ইচ্ছা করে একটু কোথাও ঘুরতে যায়। তোর না ইচ্ছা করে না? আমার বড় ছেলে একেবারে ঘর কোনো, ও ঘরের মধ্যে থাকতে বেশি পছন্দ করে। যদি কোথাও ঘুরতে নিয়ে যায়, ও যে বাইরে ঘুরতে থাকে তা কিন্তু ঘোরে না। ও কিন্তু মানে আমার ফোন, বা যদি বাবা যায় বাবার ফোন নিয়েই সে ফোন ঘাঁটতেই থাকে, ঘর থেকে বাড়ি হয় না, যেখানেই ঘুরতে যাক না কেন। তো দেখি, আমার ইচ্ছা আছে পরীক্ষাটা হয়ে গেলে ঘুরতে যাওয়ার। আর পরীক্ষাও হয়ে গেলে, মানে ওর যেদিন পরীক্ষা শেষ হচ্ছে সেই দিনই আমার শাশুড়ি মা বাপের বাড়ি যাবে, মানে মামা শ্বশুরের বাড়িতে যাবে। তার কারণ ওই যে সে বললাম না, মার শাশুড়ি মারা গেছিলো, সে কাজ আছে। মানে আমার মামা শ্বশুরের বাড়ি যেখানে, মার শ্বশুরের বাড়ি সেইখানেই, একই জায়গায়। তো এবার সেখানে যাবে, মা আসবে, তারপর আমি কিন্তু যেতে পারবো। কারণ বাড়ি পেলে তো আমি একা যাব না, বাবা আছে, বাবা অসুস্থ। তো তার জন্য মা ধরো মা যাবে, বা আমার বড় ছেলের পরীক্ষা শেষ হচ্ছে শুক্রবারে, মা শুক্রবার দিনই যাবে। শুক্র শনি রবি সোমবার দিন মা হয়তো আসবে, সোমবার দিন আসলে আমি মঙ্গলবার দিন যাবো। আবার বড় ছেলে বেশি দিন ছুটি নেই, ছুটি বলতে ছুটি আছে, কিন্তু এবার পরীক্ষা এক্সাম শেষ হয়ে এবারও ক্লাস 7-এ উঠবে। এবার 7-এ উঠলে কি বলতো, এবার খাতা দেখানো আছে, তারপর রেজাল্ট দেবে, তারপর আবার একটা ভর্তির ডেট দেবে, ভর্তি করতে যেতে হবে, এবার খাতাটাও দেখতে যেতে হবে। তার জন্য ছুটি নেই আর কি, যেতে তাড়াতাড়ি চলে আসতে হবে, গিয়ে আবার থাকতেও পারবো না বেশি দিন। ইচ্ছা তো আছে যাওয়ার, দেখা যাক কতদূর কী করা যায়। যাই হোক, আমি নিচে এলাম, নিচে এসে
মায়ের জন্য যে খাবারটা মানে মা তো ওখানে গিয়ে পালনই করবে, ওখানেই মানে ঠাকুর মন্দিরে খেতে হয়, ওখানে গিয়ে মুড়ি খাবে, মুড়ি তরকারি। মা বলছিল যে তরকারি করতে হবে না, ওখানে চপ পাওয়া যায়, নিরামিষ চপ, তারপর বেগুনি সবই পাওয়া যায় ওখানে। তো মা বলছিল আমি চপ কিনে খেয়ে নেবো। এবার মা বলছে ঠিকই, কিন্তু কি বলতো, চপ দিয়ে শুকনো মুড়ি খেয়ে থাকা যায় না আর বেশি খাওয়াও যায় না। এবার সারা দিন ধরো ওখানে যেটুকু টাইম থাকবে ওখানেই খেতে পারবে, বাড়ি এসে কিন্তু আর কিছু খায় না মা, রাত্রেও কিছু খায় না। সেই জন্য আমি ভাবলাম একটু আলু চচ্চড়ি করে দিই, আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা মেখে খেলে পেটে থাকবে। তো সেই জন্যই আমি আলু চচ্চড়ি করে দিলাম। আর কালকে রাত্রেবেলা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, মা যাবে বলল, তার জন্য ছোলাটা সেদ্ধ করে দিলাম প্রেশার কুকারে। আর আলু চচ্চড়ি করে দিলাম একদম শুকনো শুকনো করে, টিফিন বক্সে ভরে দিলাম। ঝোল ঝোল করলাম না, মাখো করলাম না, একেবারে শুকনো করলাম, তার কারণ নিয়ে যেতে যেতে যদি পড়ে যায় ঝোলটা তাহলে একদম সব মাখামাখি হয়ে যাবে, সেই জন্য শুকনো করে দিলাম। আর আমরা কি বলতো, যখনই যাই ওখানে আমি কিন্তু আলু চচ্চড়ি করে নিয়ে যাই, আবার মাঝে মাঝে এক একটা সময় ঘুগনি করে নিয়ে যেতাম আগে। বেশ সবাই কি একসাথে গেলে খুব মজা লাগে। আমার ননদ যেত আগে, তারপরে আমার যা, সবাই মিলে একসাথে যেতাম, শাশুড়ি মা, তাহলে সবাই মিলে একসাথে যখন খেতে বসতাম না, ওই মজাটাই আলাদা, বেশ ভালো লাগতো। তো এবার এখন আর খুব একটা কেউ যায় না, মাকে তো যেতেই হয়, মা প্রত্যেকবার পালনই করে, তাই মা যায়। আর আমার কাকিমা যাবে, মানে কাকি শাশুড়ি যাবে আর মা যাবে। একেবারে বেশি করে আলু চচ্চড়ি করে দিয়েছি, ওদিকে কাকিমাও আলু চচ্চড়ি করে নিয়ে যায় না, মানে কোনো খাবারই নিয়ে যায় না, খালি মুড়িটা নিয়ে যায় আর ওই তেল লাগিয়ে তেল মাখে মুড়িতে তেলটা নিয়ে যায়। তো আমি বেশি করে, আমি জানি কাকিমা করবে না, বেশি করেই করে দিয়েছি, মা কাকিমা দুজনেই খেতে পারবে। ছোলা সেদ্ধও বেশি করে দিয়েছি। যাই হোক, তো মায়ের খাবার রেডি করে দিয়েছি, মা ওদিকে পুজো দিতে চলে গেল। মায়ের বাড়ি আসতে আসতে 3টে 4টে বেজে যেতে পারে। তারপর আমি রান্নাঘরে চলে এলাম আর রান্না তো কমপ্লিট করে নিলাম। রান্না করলাম বেগুন ভাজা, পালং শাক চচ্চড়ি করলাম একটু, আর মাছ ছিল কালকেরই, ফ্রিজে ছিল মাছ, তো মাছটা শুধু ঝাল করলাম, মাছের ঝোল করলাম না। পালং শাক চচ্চড়ি আছে, ওদিকে বেগুন ভাজা, আবার সজনের ফুল তো এখন রোজ হাওয়া দিচ্ছে, তো এখন এই সময়টা সজনের ফুলগুলো সব ঝরে যাচ্ছে, আর আমার শ্বশুরমশাই আবার সজনের ফুল খেতে খুব ভালোবাসে। তারপর রান্না সব শেষ করে আমি উপরে এলাম। উপরে এসে এই যে গাছ নিয়েছে আজকে আবার, ফুল গাছ, এগুলো সব নাকি বলছে গরমকালে ফোটে, গরমের ফুল। জানি না আমি এগুলো কি ফুল, আমি নাম বলতে পারবো না, তবে একটা মনে হচ্ছে, দুটো মনে হচ্ছে ডালিয়া আছে, আর এগুলো তো দেখতে পুরো সূর্যমুখী ফুলের মতো, কিন্তু সূর্যমুখী নয় এগুলো, কি জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো। আর একটা নীল রঙের জবা ফুল নিয়েছে, আমার জবা ফুলটাই দরকার, সমস্ত ফুল হোক বা না হোক, এই যে এটা হচ্ছে জবা ফুল গাছ, এই জবা ফুল গাছটাই আমার দরকার, জবা ফুল গাছটা লাগলেই হবে, নীল রঙের বলছে। আর এই এক ধরনের ফুল আছে, এটা একবার বাড়িতে এনেছিল, আমি লাগিয়েছিলাম, এই ফুলটা কি ফুল আমি বুঝতে পারছি না, নামটাও মনে পড়ছে না আমার, কি ফুল জানি না আমি। আর লম্বা লম্বা যেগুলো আছে ওটা মনে হচ্ছে ডালিয়া এক ধরনের, কারণ ডালিয়া ফুল তো শীতকালেই হয়, ডালিয়া না চন্দ্রমল্লিকা বুঝতে পারছি না আমি, আমি ফুলের নামই জানি না অত। তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিও। এই যে সামনে সূর্যমুখী ফুলের মতো দেখতে, এই ফুলটা কিন্তু দু রকমের আছে, একটা হালকা সাদা আর একটা গোলাপি কালার, এই সরি হলুদ কালার, আর ওই যে লাল গোলাপি গোলাপি টাইপের আছে ওটাও দুটো নিয়েছে, আর লম্বা লম্বা ডালিয়ার মতো দেখতে ওগুলো কিন্তু দুটো নিয়েছে, আর একটা ওই যে নীল রঙের জবা ফুল। তো গাছগুলো আমি লাগাবো, তার আগে আমার কয়েকটা কাজ আছে, কাজগুলো সেরে নেবো। সেটা হচ্ছে জামা কাপড় কাচবো, জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে গাছগুলো লাগাবো। বিকেলবেলা গাছ লাগাতে গেলে অনেক সময় লেগে যায়, হাতে পায়ে মাটি কাদা লেগে যায়, তো তার জন্য আমি চান টান করার আগেই গাছগুলো লাগিয়ে ফেলবো। আর তাছাড়া ছাদে মাটি তোলা নেই, আমি আর মাটি তুলবো না, বয়ে বয়ে আমি যত গাছ লাগিয়েছি সব বয়ে বয়ে মাটি তুলেছি। তারপরে আমার বর মাটি এনে দিয়েছিল, মাটি তো না, ওই যে জৈব সার আর কি, গোবর সার, তো ওই সার আমি পুরো ডাইরেক্ট গোবর সারেই কিন্তু গাছ লাগানো আমার, খুব কমই মাটিতে লাগিয়েছি। তো আমাদের নিচে কেনা আছে, কিনে নিয়ে এসছে, 3 বস্তা আছে, 1 বস্তা ছাদে ছিল, আমি গাছে দিয়েছিলাম, এখনও 2 বস্তা নিচে আছে। আমার বর মাঠ থেকে আসুক, আমি বলবো ছাদে তুলে দিতে, দিয়ে তারপর আমি গাছগুলো লাগাবো, আর সব কিছু মাটি মিক্স করব, আর সার টার দেবো, দিয়ে একসাথে সব মিশিয়ে তারপর গাছগুলো লাগাবো। যাই হোক, কাচাকুচি সব করে নিলাম, ওদিকে আবার গুবলু সোনা আর আমার ননদের মেয়ে ছাদে খেলা করছে, গুবলুকে চান করিয়ে দিয়েছি। তারপর ওই যে আমার বর আবার মাটিগুলো ওপরে এনে দিল,
আমি মাটিগুলো সব সার দিয়ে মিশিয়ে নিলাম। আর ও কি করছে, বালতিগুলো ঠিক করছে, মানে যত ফাটা বালতি আছে আমার সব ফাটা বালতিগুলো একটু মানে যাতে গাছ লাগানো যায় সেই জন্য একটু স্যালোটেপ দিয়ে আটকে মানে যাতে একেবারে মাটি না বেরিয়ে যায় সেরকম করে ঠিকঠাক করে দিচ্ছে। যাই হোক, মানে নতুন নতুন বালতি সব আমার হাত থেকে পড়ে পড়ে ফেটে গেছে। আর আমার হাতে একটু বালতি টেকে না, জানো তো, শুধু বালতি ভেঙে যায়। আমার তো বেশিরভাগ গাছ লাগানো আছে নয়তো প্যাকেটের মধ্যে নয়তো বালতির মধ্যে। ওই যে দেখো কতগুলো গাছ নিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা গাছ আছে। সব গাছগুলো লাগিয়ে দিয়েছি। তিনটে টব ছিল, তিনটে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর একটা মাটির টব ছিল, মাটির টবে লাগিয়েছি। মানে জবা গাছটা মাটির টবে লাগিয়েছি, জবা গাছটা যদি লেগে যায় তাহলে অন্য জায়গায় পরে দিয়ে দেবো, বড় সড়ো জায়গায়। জবা গাছটা তো বড় জায়গাতেই দিতে হবে। আর দুটো বালতি ছিল, বালতির মধ্যে লাগিয়ে দিলাম। আর এখন কদিন ছায়ার মধ্যে রেখে দেবো। রোদের মধ্যে রাখলে যদি গাছগুলো না বাঁচে, মরে যায়, তাই জন্য ছায়াতেই থাকবে গাছগুলো। যাই হোক, গাছগুলো লাগাতে না অনেক দেরি হয়ে গেছিলো, তখন 2:15 বাজে। এদিকে গুবলুকেও খাওয়ানো হয়নি, আবার ওদিকে বাবাকে ভাত আমাকেই দিতে হবে। আমি তো ভুলেই গেছি যে মা বাড়িতে নেই। তাড়াতাড়ি করে এসে আগে বাবাকে ভাত দিয়ে দিলাম। তারপরে দেখছি জেঠু চান করে চলে এসেছে। জেঠু 3টে সাড়ে 3টের সময় ভাত খায়, আজকে আবার জেঠু তাড়াতাড়ি চান করে চলে এসেছে। জেঠুর ভাতটা বেড়ে দিলাম আর বাবাকে ভাতটা মেখে দিলাম। বাবা তো এখন একা খেতে পারে, আর জেঠু চান করে চলে এসছে বলে জেঠুর ভাতটা একদম বেড়ে দিয়ে সবার ভাত বেড়ে নিয়ে আমি একদম উপরে চলে এলাম। ভাত খেতে বসলাম। ভাত খেতে বসেই দেখি মা চলে এসছে। মা বলছিল ভীষণ ভিড় হয়েছিল ওখানে। মা তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, মা তাড়াতাড়ি চলে এসছে, একটু বাড়িতে একটু রেস্ট নিতে পারবে। যাই হোক, তারপর মা বাড়ি এসে আবার বলছে যে কি ভাগ্যিস তুমি আলু চচ্চড়িটা করে দিয়েছিলে, তাই, তা না হলে মুড়ি খেতে পারতাম না। তো মা বলছে ওখানকার চপ আর বেকনিগুলো পুরো একদম আনো না, খেতে একদম বাজে ছিল, খেতে ভালো ছিল না, ওই দিয়ে মা মুড়ি খেতে পারতো না। যাই হোক, শুনে ভালো লাগলো যে আলু চচ্চড়িটা করে দিয়ে মায়ের উপকারেই লেগেছে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে ছাদে এলাম। ছাদে এসে যে গাছগুলো লাগিয়েছিলাম, এবার ছাদটা খুব নোংরা, চান করার আগে সময় পাইনি, গাছ লাগাতে দেরি হয়ে গেল, তাই জন্য ছাদটা যে ঝাঁট দেওয়া ভাবলাম, দেওয়া হলো না। আবার কালকে দেবো, তাই ভাবলাম বিকেলবেলাটাই একটু দিয়ে দিয়ে। শরীরটা ভালো আছে, শরীর ভালো থাকলে মনে হয় কী না করি, কাজ করতে ভালোই লাগে তখন। যাই হোক, ছাদটা ঝাঁট দিয়ে দিলাম আর গাছগুলো আর একটু করে জল দিয়ে দিলাম। তখন একটু করে দিয়েছি, আর একটু করে গাছগুলো জল দিয়ে দিলাম। আর গাঁদা গাছগুলো প্রায় মরেই গেছে, দেখো কত ফুল হয়েছিল বলো তো গাছগুলো, এখন কিন্তু প্রায় মরে গেছে। আর এই যে টবগুলো প্লাস্টিকের, এই টবগুলো কিন্তু রোদে রাখলে কেমন সাদা হয়ে যাচ্ছে, পুরো পাঁপড়ের মতন, পাঁপড় ভাজা হয়ে যাবে। আর কদিন রোদ হোক, রোদের জোর হলে পুরো প্লাস্টিকের টব নষ্ট হয়ে যাবে। আর টমেটো গাছগুলোতে এত টমেটো ধরেছে না, বেকার বেকার আমি টমেটো গাছ ছাদে লাগিয়েছি। আমার বর ঠিকই বলেছে যে মাঠে এত টমেটো লাগিয়েছে, তুমি ছাদে কেন বসালে। আসলে আমার খুব ইচ্ছা করছিল ছাদে গাছ লাগালে হয় কি না সবজি চাষ। তো সত্যি সাকসেস হয়েছি যে সত্যি করেই সবজি চাষ হয়েছে। পালং শাক, তারপরে ওদিকে বেগুন গাছও লাগিয়েছিলাম, বেগুন তো হলো না। তারপরে টমেটো গাছ, লঙ্কা গাছ, লঙ্কাও হয়েছে, আর কয়েকটা চারা বসিয়েছি, সেগুলো খুব বাড়ছে। আবার ওদিকে বিনস গাছ বসিয়েছিলাম, বিনস তো 2বার আমি পেরে খেলাম। ওই কটা গাছে আবার কটা হবে, তাও অনেক বিনস দিয়েছে, আবার ফুল এসছে, দেখি ভালোই বিনস হবে ফুলগুলো যদি থাকে। আর ওই যে বলছিলাম না যে কুলের আচারটা মশলা দেব, তো মশলা কি দেব তোমাদের কমেন্ট করতে বলেছিলাম। তো অনেকে কমেন্ট করেছে যে মৌরি, জিরে, ধনে এগুলো ভেজে, শুকনো কড়াইয়ে ভেজে এগুলো গুঁড়িয়ে দিতে। তো আমি তাই দিচ্ছি, তবে মৌরিটা আমাদের আলাদা করে ছিল না, তাই 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিলাম, মৌরি দিলাম, আর মৌরি বলছি 5 ফোড়ন দিলাম, জিরে দিলাম, আর গোটা ধনে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আচারের মশলার মধ্যে দিয়ে দিলাম। আচারটা না একটু মানে গুড় মনে হয় বেশি হয়ে গেছে, একদম টাইট হয়ে গেছে, একবারে মাখো মাখোই ছিল। রোদে দেওয়ার পর কেমন একটা হয়ে গেছে, বুঝতে পারছি না। কুলের আচার আমি কখনো করিনি আগে। তো আমার শাশুড়ি মা করতো আগে গোটা কুল, মানে টোপা কুলের আচার করতো, ওগুলো গোটা গোটাই থাকতো। তো এবার কুলের আচার বয়ন বয়ন করে রাখতো, আর বয়ন শুদ্ধ ফেলে দিত, মানে বয়ন শুদ্ধ না, মানে কুলের আচারগুলো পচে যেত, ফেলে দিত, খেত না। আমি বিয়ের পর দেখতাম কুলের আচার করতো মা ঠিকই, কিন্তু কেউ আর কুলের আচার খেত না। আমিও ভালোবাসি না খুব একটা কুলের আচার, আমার তেঁতুলের আচার আর আমের আচারটা খুব ভালো লাগে খেতে। আর কুলের আচারটা খুব একটু ল্যালানি টাইপের হয়তো, আমার ভালো লাগে না খেতে। কুলটাই কাঁচায় ছেঁচা মাখা কামড়ে খেতে নুন দিয়ে, ওটাই ভালো লাগে। তো আমার বর বললো আচারটা আমিই খাবো, কেউ যদি না খায়।
আর আমার গুবলু সোনাও দেখছি কুলের আচারটা পছন্দ করছে না, খাচ্ছে না। আর বড় ছেলেটা খায়, ও ও যে কোনো আচার দিলেই খাবে। যাই হোক, আচারের মশলা করে মিশিয়ে দিলাম। আর আমার বর বলছে আচারের মশলাটা খুব সুন্দর সেন্ট বার হচ্ছে, সেই একদম একটা কী বলে চাট মশলার যে একটা সুন্দর গন্ধ না, ঠিক ওরকম টাইপের একটা গন্ধ বার হচ্ছে। যাই হোক, আচারের মশলাটা বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে। তারপর রাত্রেবেলা একটু মানে খুব ইচ্ছা হলো, মন চাইছে যে একটু সামা চালের খিচুড়ি করি। সেই দিনকে সামা চালের খিচুড়ি করেছিলাম, তার দরুন একটু চাল আর ডাল ছিল। তো এবার ভাবলাম যে তাহলে ওইটুকু একটু প্রেশার কুকারে বসিয়ে দিই খিচুড়ি, তাহলে রাত্রেবেলা খেতে পারবো। আর সামা চালের খিচুড়িটা আমার ভীষণ ভালো লাগে, একেবারে ঠাকুরের ভোগের মতন লাগে। তো তার জন্য ভাবলাম যে একটু বসিয়ে দিই। আর সব রকমের সবজি কেটে নিয়ে আমি ভেজে নিলাম আগে। ক্যাপসিকাম নেই, বিনস ছিল, আলু আর মটরশুঁটি দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, ওগুলো সব ভেজে তুলে নিয়েছিলাম। তারপর প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর যেটুকু চাল আছে আমাদের 4 জনের হয়ে যাবে। আর ভাত ছিল ওবেলার, আর ডাল তরকারি মাছ ভাজা সবই ছিল। তো ওই ভাতটা গুবলুকে খাইয়ে দিলাম, ও খিচুড়ি খেতে চায় না, খুব একটা পছন্দ করে না খিচুড়ি। আর লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছিলাম যদি খেতে চায় তো। তো এই সামা চালের খিচুড়িটা কিন্তু পাতলা হলে একদম ভালো লাগে না, এটা একদম আঁটো আঁটো করে করতে হবে। তো আমি বুঝতে পারিনি, অনেক জল দিয়েছি, দিয়ে পাতলা হয়ে গেছে, ভালো লাগছে না দিয়ে। আর একটু আঁটো হলে ভালো হতো, আবার একটু নুন কম লাগছে। আর খিচুড়িতে কিন্তু নুন কম হলে নুন মিশিয়ে খেতে ভালো লাগে না। তরকারিতে যেমন নুন কম হলে আমরা ভাতের মধ্যে নুন মেখে খাই, কিন্তু খিচুড়ির মধ্যে নুন মাখলে একদমই ভালো লাগে না। যাই হোক, খিচুড়িটা খেতে ভালো হয়েছিল, একটু পাতলা হয়ে গেছিলো বলে ভালো লাগছিল না। আর আমার বর পাতলা হয়েছে বলেই খিচুড়িটা খেলো, যদি আঁটো হতো তাহলে খেত না। উনি আবার পাতলা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। যাই হোক, রাত্রেবেলা সামা চালের খিচুড়ি খেয়ে নিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।